Hello student, how are you? I hope you are enjoying your time staying at your home. On the other hand, we have arranged an online class. Today, I will I will give instructions about the completing sentences. And you must watch this and practice yourselves at your home. First rule, so that কোনো সেন্টেন্সের মাঝখানে দেখবে so that আছে, যে কোনো এক পাশে তোমাকে দেওয়া থাকবে আর এক পাশে তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে so that এর ব্যবহার হিসেবে আমরা দেখি so that অর্থ হচ্ছে যাতে, so that অর্থ হচ্ছে যাতে উদ্দেশ্য অর্থে ব্যবহার করা হয়, উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হবে। তার মানে এই আগে যদি কোনো সাবজেক্ট ভার্ব থাকে তাহলে এই ভার্বের উদ্দেশ্যটা কি সেটা তোমাকে সো দ্যাট এর পরে এখানে লিখে কমপ্লিট করতে হবে। তাহলে সো দ্যাট এর পরে যে স্ট্রাকচারে তুমি সেন্টেন্সটি কমপ্লিট করবে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ক্যান অথবা কুড, তারপরে হচ্ছে V1 প্লাস এক্সটেনশন। তাহলে দেখতে পাও যে ক্যান অথবা কুড সেন্টেন্সটি যদি প্রেজেন্ট হয় তাহলে ক্যান বসবে, সেন্টেন্সটি যদি পাস্ট হয় তাহলে কুড বসবে, আর বাকি রুলগুলো বাকি স্ট্রাকচার অবিকল থেকে যাবে। সেক্ষেত্রে তুমি যদি দেখো যে সেন্টেন্সটি এরকম হতে পারে যে she learns English so that, তাহলে এই ইংরেজি লার্ন করার উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্য তুমি যেটাই ভেবে নাও না কেন সেটা তোমাকে এই স্ট্রাকচার অনুযায়ী এখানে লিখতে হবে। তাহলে আমি ধরে নেই যে she can get a good job, ভালো চাকরি আশায় ইংরেজি শেখে। ঠিক এরকম ভাবে সো দ্যাট যুক্ত যত সেন্টেন্স আছে আমরা টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড ব্যবহার করে এটা প্র্যাকটিস করব। আচ্ছা, আমরা নেক্সট রুলে যাব। নেক্সট রুল হচ্ছে সো দ্যাট। এটা আগে ছিল সো দ্যাট একসাথে, এখন সো দ্যাট আলাদা, অর্থাৎ সো এবং দ্যাটের মাঝখানে এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব জাতীয় একটা শব্দ বসে থাকবে। তাহলে এটা আমরা কিভাবে কমপ্লিট করব? আমরা যদি দেখি যে সো মানে এত, দ্যাট মানে যে, এত যে এর অর্থ হচ্ছে এত যে। এত যে বিষয়টি মাথায় রেখে যে ভার্বটি বা যে সাবজেক্টটি বা যে সেন্টেন্সটি তোমার মাথায় আসবে সেটা আমাদের নির্দিষ্ট স্ট্রাকচারে কমপ্লিট করতে হবে। তাহলে সবই থাকলো এখানে, শেষে যদি তোমাকে কমপ্লিট করতে হয় তাহলে লিখতে হবে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস V1 প্লাস এক্সটেনশন। সাধারণত ক্যান নট এবং কুড নট বসে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হয়। তো আমরা যদি ধরি এরকম যে দ্য লোড ওয়াজ সো হ্যাভি ফর হিম দ্যাট, সো হ্যাভি ফর হিম দ্যাট। তোমরা অনেক সময় দেখবে সো দেওয়া আছে কিন্তু এখানে দ্যাট দেওয়া নেই, সেক্ষেত্রে দ্যাট দিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে। তুমি যদি মনে করো যে দ্যাট দিব না তাহলে অবশ্যই সেটা ভুল হয়ে যাবে। তাই দ্য লোড ওয়াজ সো হ্যাভি ফর হিম হি কুড নট ক্যারি ইট, অথবা he could not lift it
এগুলো সেন্টেন্স দিয়ে এই জাতীয় সেন্টেন্স ব্যবহার করে তোমাকে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। আচ্ছা, ঠিক এর সাথে সামঞ্জস্য রেখে আমি আরেকটি স্ট্রাকচার দেখাবো যেটার অর্থ একই হবে কিন্তু স্ট্রাকচারটা একটু ভিন্ন হবে। অনেক সময় দেখবে যে টু টু থাকে, টু টু, এই টু টুর অর্থ হচ্ছে এত যে, টু টুর অর্থ এত যে, ডিফারেন্সটা পার্থক্যটা হচ্ছে এই টু এর পরে V1 যুক্ত করে তোমাকে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। তাহলে তাই যদি হয় তাহলে আমরা এখানে একটা উদাহরণ দেখি, she was too weak, she was too weak dash। তাহলে এর সাথে সামঞ্জস্য রেখে যে সেন্টেন্সটি আসবে সেটা অবশ্যই ভার্ব থেকে শুরু করতে হবে। তাহলে সে এত দুর্বল যে সে হাঁটতে পারলো না, এই হাঁটতে পারলো নার মধ্যে ভার্বটি হচ্ছে হাঁটা, সেই হাঁটার ইংরেজিটাই আমরা এখানে বসাবো, সেটা হচ্ছে ওয়াক। আর একটা শব্দ তুমি দিতে পারো মোর। এই থেকে বোঝা যায় এই পুরোটা অর্থই হচ্ছে সে এত দুর্বল যে সে হাঁটতে পারলো না। ঠিক একই রকম ভাবে তোমরা এটা আরেকটু তথ্য নিতে পারো যে এই যে সো দ্যাট অর্থটা এখানে কমপ্লেক্স সেন্টেন্সে বসেছে, আর এটাকে আমরা সিম্পল সেন্টেন্স করে এটাকে রূপান্তর করেছি। যাদের সিম্পল কমপ্লেক্স সম্পর্কে ধারণা আছে তারা এটা আরো ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী রুলে যাব। লিস্ট। অনেক সময় দেখবা যে লিস্ট থাকে কোনো সেন্টেন্সের মাঝখানে, দেখবা এরকম ভাবে লিস্ট থাকে। লিস্টটা যদি থাকে তাহলে মনে করবা যে এর অর্থ হবে পাশে হয় হয় যে, পাশে হয় হয় যে, অর্থাৎ এখানে যে কাজ থাকবে, যে কাজ থাকবে এই কাজের পিছনে ভয়টা কি, সে ভয়টা লিস্টের পরে তোমাকে যোগ করতে হবে এবং অবশ্যই নির্দিষ্ট স্ট্রাকচারে তোমাকে লিখতে হবে। এখানে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড অর মাইট plus V1 plus extension. Now I will give you an example and it will be clear to you. Work hard list, work hard list, কঠোর পরিশ্রম করো। এখন কঠোর পরিশ্রম কি জন্য করবে, কিসের ভয়ে করবে? ফেল করার ভয়, জীবনে সাকসেস যদি না হতে পারো তাহলে সেটার জন্য ইউ, তাহলে হবে ইউ মাইট ফেল ইন দা এক্সাম, ফেল ইন দা এক্সাম। ঠিক, I will give you another example. The man walks slowly list, the man walks slowly list, লোকটি আস্তে আস্তে হাঁটে। তাহলে এই আস্তে আস্তে হাঁটে এর পিছনে ভয়টা কি, কিসের ভয় আস্তে আস্তে হাঁটে? অবশ্যই তোমরা বলবে পড়ে যাওয়ার ভয়। তা সেই পড়ে যাওয়ার ইংরেজিটি আমরা নির্দিষ্ট স্ট্রাকচারে এখানে লিখব। সাবজেক্ট হচ্ছে হি শুড অথবা মাইট fall down, he should fall down। এখানে শুড বা মাইট যে কোনো একটা শব্দ ব্যবহার করলেই উত্তরটা সঠিক হবে। এটা গেল লিস্টের ব্যবহার। Then I will give you another rules. অনেক সময় দেখবা সেন্টেন্সে it is time
it is high time অথবা it is right time। যেটাই থাকুক না কেন তোমার তিনটা দিয়েছি, এটা একটু ভালো করে খেয়াল করবে। it is time, it is high time, it is right time, সবগুলোর অর্থ একই। যদি দেখো যে it is time, it is high time, it is right time এর পরে সাবজেক্ট আছে, তাহলে অবশ্যই এই সাবজেক্ট থাকলে V2 প্লাস এক্সটেনশন অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে। যদি দেখো যে it is time, it is high time, it is right time এর পরে to আছে, to, তাহলে অবশ্যই V1 যুক্ত করে এটাকে কমপ্লিট করতে হবে। এখন দেখতে পেলে যে it is time, it is high time, it is right time এর পরে সাবজেক্টও নেই, to ও নেই, তাহলে তুমি হয় সাবজেক্ট অথবা টু দুটার যে কোনো একটা বসিয়ে কমপ্লিট করতে হবে। সাবজেক্ট বসালে এখানে V2 দিতে হবে, আর টু বসালে এখানে V1 বসিয়ে এটাকে কমপ্লিট করতে হবে। তাহলে আমরা উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যদি দেই এরকম it is time he dash, it is time he dash, দেখো it is time এর পরে সাবজেক্ট he আছে, অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে আমরা যে ভার্বই দেই না কেন ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে কমপ্লিট করতে হবে। it is time he started the work। তুমি এই জাতীয় অনেক কিছু দিতে পারো, he changed his bad habit, he left the place, he read attentively, etc. এখন মনে করো যে আছে it is time to আছে, তুমি একটা শব্দ শিখে রেখেই তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। it is time to, তাহলে অবশ্যই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমরা দিলাম start the work, it is time to start the work, অথবা it is time to study hard, it is time to change our bad habit, it is time to change our eating habit, etc. এই বিভিন্ন ভাবে তুমি করতে পারো, কিন্তু ভার্বের ব্যবহারে তুমি অবশ্যই এটা খেয়াল রাখবে। এটা হচ্ছে it is time, it is high time এর ব্যবহার। আচ্ছা, এবার আসো আমরা যে নিয়মটা করব সেটা হচ্ছে no sooner had, no sooner had ... hardly had ... SCARCE scarcely had ... খেয়াল করো no sooner had, hardly had, scarcely had যদিও আলাদা আলাদা শব্দ, ব্যবহার এবং অর্থ একই রকম। no sooner had, hardly had, scarcely had এর অর্থ হচ্ছে আসতে না আসতেই, যেতে না যেতেই, দেখতে না দেখতেই, পৌঁছতে না পৌঁছতেই এরকম অর্থ প্রকাশ করবে, এবং অপর সেন্টেন্সটি আরেকটা সেন্টেন্স দিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে। অনেক সময় দেখবা no sooner had দিয়ে সেন্টেন্সটি শুরু আছে, তারপরে এখানে একটা দেন থাকতে পারে, দেন না থাকলেও তোমাকে দিয়ে নিতে হবে। hardly had when এবং scarcely had when, এরকম ভাবে যখন দেখবে যে ড্যাশ আছে তাহলে তোমার এই জায়গাটা তোমাকে কমপ্লিট করতে হবে। এইখানে যদি তোমাকে কমপ্লিট করতে হয় তাহলে খেয়াল করবে যে no sooner had then, hardly had when, scarcely had when, যখন এই সেন্টেন্স থাকবে এর সাথে সামঞ্জস্য রেখে তোমাকে এইখানে যে সেন্টেন্সটা করবা অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে যে টেন্সটি করবে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অবশ্যই সেখানে পাস্ট ফর্ম হবে আগের সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে। তাহলে উদাহরণটা যদি দেই no sooner
had I reached school then ভালো করে খেয়াল করো, একটা উদাহরণে তুমি সবগুলো বুঝতে পারবে। no sooner had I reached school, এখানে no sooner had I reached school এর পরে then শব্দটি দেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষায় এই দেনটি নাও থাকতে পারে, কিন্তু তুমি দেন বসিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করবে। এখন যে টেন্সটি হবে এখানে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে আমরা অর্থটা দেখি। no sooner had I reached school, আমি স্কুলে পৌঁছতে না পৌঁছতেই কি ঘটনা ঘটলো সেই ঘটনা তুমি এখানে দেবে। বৃষ্টিও আসতে পারে, ঘন্টাও বেজে যেতে পারে, সেটা তোমার উপর নির্ভর করে। তাহলে আমি এটা দেই সাধারণভাবে যে no sooner had I reached school, আমি স্কুলে পৌঁছতে না পৌঁছতেই ঘন্টা বেজে উঠলো। এই ঘন্টা বেজে উঠলো ইংরেজিটা অবশ্যই তোমাকে ইনস্ট্রাকশন অনুযায়ী দিতে হবে। তাহলে ঘন্টা বেজে উঠলো, ঘন্টা হচ্ছে দ্য বেল, আর বাজার অর্থ হচ্ছে রিং, কিন্তু এখানে আমরা দেব পাস্ট ফর্ম। রিং এর পাস্ট ফর্ম হচ্ছে র্যাং, RANG, র্যাং। এখন তুমি মনে করতে পারো যে এই সেন্টেন্সটি বাংলা করতে আমার বা ইংরেজি করতে কষ্ট হচ্ছে, তুমি আরেকটা সেন্টেন্স দিতে পারো যে দ্য রেইন কেম, দ্য টিচার এন্টার্ড দ্য রুম, এটসেট্রা। তুমি তোমার মতো করে এই সেন্টেন্সগুলো করবে। তাহলে অবশ্যই একই সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো একই রুলে প্রযোজ্য হবে। এখানে থাকতো হার্ডলি হ্যাড আই রিচড স্কুল, তাহলে এখানে হোয়েন বসিয়ে দিতাম, হোয়েন দ্য বেল র্যাং। একই অর্থ প্রকাশ করবে এই ধরনের সেন্টেন্সে। এটা no sooner এবং খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, এবং ভালো করে মনে রাখতে হবে, কারণ এই ধরনের সেন্টেন্সগুলোই পরীক্ষায় আসে। এরপরে আছো as if অথবা as though। as if অথবা as though দুটো সেন্টেন্সের মাঝখানে থাকতে পারে, সেই ক্ষেত্রে এর অর্থটা হবে যেন। এর অর্থটা হবে যেন। এটাও একটা সংক্ষিপ্ত পরিসরে একটি ছোট্ট নিয়ম, একটু বুদ্ধি করে শুনলে বুঝতে পারলে আর কোনোদিনও ভুল হবে না। তো খেয়াল রাখবে যে as if এবং as though আগে অর্থাৎ পূর্বের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট। এটা মনে রাখতেই হবে। আগের সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের সেন্টেন্সটি হবে পাস্ট পারফেক্ট। পারফেক্ট। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা অবশ্যই একটা নিয়ম, সেটা হচ্ছে হওয়া। হওয়া অর্থে ভার্ব হিসেবে ওয়ার বসে। হওয়া অর্থে ভার্ব হিসেবে ওয়ার বসে। বুঝতে না পারলেও উদাহরণে সেটা পরিষ্কার হয়ে যাবে। শুধু এইটুকু মনে রাখো যে হওয়া যদি বোঝায় তাহলে অবশ্যই ভার্ব হিসেবে ওয়ার বসবে, সাবজেক্ট যেটাই থাকুক না কেন। তাহলে আমি যদি এখানে বলি যে হি স্পিক্স অ্যাজ ইফ, হি স্পিক্স অ্যাজ ইফ, সে কথা বলে যেন। দুটো ভাবে তুমি করতে পারো। তোমার কাছে মনে হয় যে আমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট বসাবো, তাহলে তুমি সেই সেন্টেন্সটি বসাতে পারো এরকম, হি নিউ এভরিথিং। হি নিউ এভরিথিং। দেখো, হি স্পিক্স অ্যাজ ইফ, হি নিউ এভরিথিং। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, তাই এখানে পাস্ট ইনডিফিনিট হয়েছে। যদি এটা পাস্ট ইনডিফিনিট হতো তাহলে এখানে আমরা পাস্ট পারফেক্টে সেন্টেন্সটি কমপ্লিট করতাম। এখন তুমি যদি মনে করো যে সেই কথা বলে যেন সে সব জানে, তুমি এরকম না দিয়ে যদি তুমি মনে করো এরকম যে হি বিহেভস অ্যাজ ইফ, সে কথা বলে
যেন সে নেতা হয়ে গেছে, হ অর্থে বলেছিলাম, নেতা হয়ে গেছে, ধনী হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে হি ওয়ার এ লিডার। দুটো নিয়মই খেয়াল রাখবে, কারণ এমন একটা সেন্টেন্স আসলো তুমি ভার্বটা খুঁজে পাচ্ছ না, সেই ক্ষেত্রে তুমি হ অর্থে অবশ্যই কিছু বুঝতে পারবে, সেই ক্ষেত্রে তুমি তখন এই ওয়ার বসিয়ে তোমার সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার। এবার পরবর্তী রুলে যাই, সিন্স। সিন্স এটা দুটো সেন্টেন্সের মাঝখানে থাকবে। সিন্স যেহেতু অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর সাথে একটা সামঞ্জস্য আছে, তাই আমি এখানে সিন্সের ব্যবহারটা মাঝখানে বললাম। সিন্স দুটো সেন্টেন্সের মাঝখানে বসলে এটার অর্থ হবে ওই সময়ের মধ্যে কাজটি সম্পূর্ণ হওয়া বুঝায় এমন অর্থে। ঠিক এটাও তাই, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটি হবে পাস্ট ইনডিফিনিট। আগেরটি যদি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এরকম ভাবে তুমি সিন্সের ব্যবহারটা করতে পারবে। অবশ্যই সেটা অর্থ বলা হয়েছে ওই সময়ের মধ্যে কাজটি সম্পূর্ণ বোঝাতে। তাহলে এইখানে প্রায় একটা সময় জাতীয় শব্দ থাকবে, ইট ইজ ম্যানি ইয়ার্স। সিন্স, সিন্স এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হবে আই মেড ইউ অথবা আই স ইউ, এরকম ভাবে তুমি সেন্টেন্সটাকে করবা। যদি থাকে যে ইট ওয়াজ লং টাইম সিন্স, তাহলেও তুমি ওয়াজ আছে যেহেতু পাস্ট ইনডিফিনিট, তাহলে অবশ্যই এখানে পাস্ট পারফেক্ট করতে হবে, আই হ্যাড মেড ইউ অথবা আই হ্যাড সিন ইউ। এটা হচ্ছে সিন্সের ব্যবহার। শুধুমাত্র দুটো সেন্টেন্সের মাঝখানে থাকলে এবং সিন্সের আগে যদি সময় জাতীয় কিছু শব্দের সেন্টেন্স থাকে তাহলেই এই নিয়মটা প্রযোজ্য। তাছাড়াও সিন্সের আরও অনেক ব্যবহার আছে, সেটা পর্যায়ক্রমে হয়তো বুঝতে পারবে যদি আমরা এই ক্লাসটা নিয়মিত নিতে পারি। আচ্ছা, হ্যাঁ, এবার আসো পরবর্তী নিয়ম। যে নিয়মটা আমরা এখানে দেখি, সবচেয়ে পরিচিত শব্দ তোমাদের দো। তোমরা পড়ার সময় অনেক সময় দেখবে যে এই দো শব্দটি তুমি পেয়ে গেছো, সেই দো দিয়ে তোমার কোনো সেন্টেন্স থাকতে পারে। সেই অবস্থায় যদি দেব দিয়ে থাকে তাহলে আগে প্রথমে তোমাকে একটু অর্থ প্রকাশ করতে হবে, অর্থাৎ যদিও অর্থ তোমার মাথায় রাখতে হবে। আবার যদি থাকে অলদো তাহলে একই, দো এবং অলদোর ব্যবহার এবং অর্থ একই। তো যদি অর্থে যখন ব্যবহার করা হচ্ছে, তুমি মনে রাখবে যে একটা বাক্য যখন থাকবে সেই বাক্যের বিপরীত ভাব প্রকাশ করতে আমরা দো অলদো প্রকাশ করি। বিপরীত ভাব, তার ভালো যোগ্যতা আছে, যোগ্যতা থাকে তো ভালো চাকরি পাওয়ার কথা, সেক্ষেত্রে সে চাকরি পাবে না। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি যদি বলি যে দো হি হ্যাড এ গুড কোয়ালিফিকেশন, তারপরে ড্যাশ থাকলো, তাহলে দো হি হ্যাড এ গুড কোয়ালিফিকেশন, যদিও তার ভালো যোগ্যতা ছিল কিন্তু সে চাকরিটি পেল না। তাহলে আমরা কি করব, এখানে হি ওয়াজ নট সিলেক্টেড ফর দ্য পোস্ট।
he was not selected for the post. তাহলে দো যুক্ত সেন্টেন্সটি যে টেন্স আছে তার সাথে সামঞ্জস্য রেখে সেই টেন্সটি তোমাকে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে দো এবং অলদোর ব্যবহার। আচ্ছা, অনেক সময় দেখবা যে এটাই একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, তখন না জানা থাকলে তুমি সহজ জিনিসটি ভুল করতে বাধ্য। অনেক সময় দেখবা এরকম ভাবে লেখা আছে, ইন স্পাইট অফ হিজ হ্যাভিং এ গুড কোয়ালিফিকেশন। In spite of his having a good qualification রেখে বলবো এটাকে কমপ্লিট করো। ঠিক তোমার যদি মনে থাকে যে দোয়ের ব্যবহারটা আমি কিভাবে করেছি, একই ব্যবহারে তুমি এই অর্থটা লিখতে পারো, এই সেন্টেন্সটা লিখতে পারো, হি ওয়াজ নট সিলেক্টেড ফর দ্য পোস্ট। হি ওয়াজ নট সিলেক্টেড ফর দ্য পোস্ট। এটা হচ্ছে দোয়ের ব্যবহার। তোমরা যদি দোয়ের ব্যবহারটা যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ভালো করে বুঝে যাও তাহলে এইগুলো কমপ্লিট করতে আরো সহজ হয়ে যাবে, এটা মনে রাখবে। আচ্ছা, এবার আরেকটি নিয়ম দেখাবো, এটাও একটু মোটামুটি সহজ। সিন্স অথবা অ্যাজ, কোনো সেন্টেন্সে যদি বাক্যের শুরুতে সিন্স বা অ্যাজ থাকে তাহলে ধরে নেবে এইটার অর্থ হচ্ছে যেহেতু, এটার অর্থ হচ্ছে যেহেতু, এবং কারণ অর্থে ব্যবহার করা হবে। কারণ অর্থে একটা সেন্টেন্সের কি কারণের ফলে কি কার্য হলো সেটা তোমাকে উল্লেখ করতে হবে সেন্টেন্স দেখে। সেন্টেন্স যদি প্রেজেন্ট হয় প্রেজেন্ট হবে, পাস্ট হলে পাস্ট হবে। আমি যদি ধরে নেই এখানে সিন্স অথবা অ্যাজ হি ওয়াজ উইক এরকম থাকলো, তাহলে দেখো যেহেতু সে দুর্বল ছিল, তাহলে দুর্বল হওয়ার কারণে সে কি করতে পারলো বা করতে পারলো না সেটা তোমাকে স্ট্রাকচার অনুযায়ী এখানে দিতে হবে। তাই যদি হয় তাহলে দুর্বল হওয়ার কারণে কি, অ্যাজ হি ওয়াজ উইক, তাহলে আমরা দেব সে দ্রুত হাঁটতে পারলো না, দ্রুত দৌড়াতে পারলো না, সময় মতো পৌঁছাতে পারলো না, সে কাজটি করতে পারলো না। যাই দেই না কেন এখানে আমরা পাস্ট টেন্সের অনুসারে করি, হি কুড নট ওয়াক ফাস্ট, সে দ্রুত হাঁটতে পারলো না। এইখানে কিন্তু সিন্স এবং অ্যাজ যেহেতু অর্থে ব্যবহৃত হয়েছে। এটা গেল সিন্স এবং অ্যাজ এর ব্যবহার। আচ্ছা, আমরা আজকের মতো এই রুলগুলোই দেখব, ভালো করে দেখব। পরবর্তীতে সময় পেলে অবশ্যই বাকিগুলো টার্ন বাই টার্ন আমি দেখিয়ে দেব। বাসায় বসে প্র্যাকটিস করো এবং কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাও, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।